বাংলা সৃজনশীলতা এবং সৃষ্টিশীলতার ঐতিহ্য দীর্ঘকালে। বাংলা ভাষা নিয়ে চর্চা, বাংলা সঙ্গীত, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি, এই সমস্ত কিছু সারা পৃথিবীর কাছে মূল্যবান, সারা পৃথিবীর কাছে অমূল্য সম্পদ। সারা পৃথিবীতেই ছড়িয়ে আছেন সৃষ্টিশীলতা, সৃজনশীলতার সাথে যুক্ত বাঙালি মানুষজনেরা। সর্বোপরি আমাদের রবীন্দ্রনাথ আছেন। আমরা সেই রবীন্দ্রনাথের পদতলে আশ্রয় পাই। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত সমস্ত কিছু নিয়ে সেই মহান ব্যক্তিত্বর সাথে আমাদের যেন প্রতিদিনের পথ চলা, প্রতিদিনের ঘর চলা। আমরা আমাদের জীবনের প্রত্যেকটা অনুভব, অনুভূতি সব কিছু নিয়ে এগিয়ে যাই। বাংলা সংস্কৃতি কিন্তু পিছিয়ে নেই, ক্রমান্বয়ে এগোচ্ছে। লেখা হচ্ছে, গান হচ্ছে, সংস্কৃতি চর্চা হচ্ছে, নাট্য চর্চা হচ্ছে, এমনকি আমাদের যে পুরাতনী যে সৃষ্টিশীলতা, আমাদের আলকাপ, আমাদের যাত্রা, আমাদের থিয়েটার, তা কিন্তু এখনো পর্যন্ত বিরাজমান আছে আমাদের ভিতরে। আজকে আমরা কথা বলবো এইরকম একজন বিশিষ্ট মানুষজনের সাথে, যার সাথে কথা বলবো। তিনি দীর্ঘ প্রায় 50 দশকেরও বেশি সময় ধরে তার সৃজনশীলতার কাজের সাথে যুক্ত আছেন। তিনি একদিকে নাট্যকার, নাট্য পরিচালক, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এমনকি নির্দেশকও বটে। তার ক্ষেত্রভূমির চর্চা মূলত সৃষ্টিশীলতা। তিনি সৃজনশীলতা নিয়ে বেঁচে থাকেন। তার কথাতে সৃজনশীলতা এবং সৃষ্টিশীলতা তাকে আরও অনেক বেশি জীবনে অক্সিজেন জুগিয়ে দেয়। আপনারা তো জানেন যে আমাদের এই অনুষ্ঠানে পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা তাদের কথা বলেছেন। আজকে আমরা সেই কথা শুনবো। আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সৃষ্টিশীল এবং সৃজন ব্যক্তিত্ব শঙ্কর ঘোষ। নমস্কার শঙ্কর, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। একটা দীর্ঘ পথ চলার সাথে সাথে নিজের জীবনের সাথে এগিয়ে নেওয়া, সৃষ্টিশীলতার সাথে নিজের জীবনকে মিশিয়ে দেওয়া কেমন লাগছে, কেমনভাবে চর্চা করছেন এই প্রতিদিনের এই সময়ের ভিতরে দাঁড়িয়ে? আপনি যেভাবে শুরু করলেন, আমি কিন্তু আমার ছাত্র জীবনের আগের জীবনে ফিরে গিয়েছি। কারণ আপনি এই যে সঙ্গীত, নাটক, রবীন্দ্রনাথ, এই যে এদের উপস্থিত করলেন শুরুতেই, আমার মনটা চলে গেল আমার 10 বছর বয়সে। আমার 10 বছর বয়সে নাট্যশিল্পী হাতে খড়ি, মানে যাত্রা নিয়ে, গ্রামের যাত্রা, মানে গ্রামের ছেলে। আমি গ্রামের ছেলে। আমাদের বাড়িটা ছিল তৎকালীন সেই যাত্রা দলের একটা, যাত্রা জগতের একটা, মানে এমন একটা ক্ষেত্র যে আমি ছোটবেলায় দেখেছি যে 12-14খানা গরুর গাড়ি আমাদের বাড়ির সামনে তৎকালীন হাঁড়ি 8 to 10 years। আমার দাদারা, আই এম দি ইয়াংগেস্ট ব্রাদার আউট অফ 4 brothers আই এম লিভিং। তাদের সেই নাট্য পিপাসু, সেই যাত্রা করবার জন্যে 5 মাইল বা 10 মাইল দূরে যেতে হবে। গরুর গাড়ি সব রেডি, ড্রেস মেটেরিয়ালস, এভরিথিং। আমি খুব বাচ্চা, আমিও তাদের সঙ্গে যাব। তার মানে ওই একটা গ্রামীণ সংস্কৃতি, সেখানে গ্রামীণ ভাবনা, গ্রামের ভেতরে নিজেদের ভেতরে একটা চর্চা করা। সেখানে শুধু তো গ্রামে যাত্রা হচ্ছে না, গ্রামের যাত্রার সাথে সাথে গ্রামের মানুষজনেরাও অংশগ্রহণ করছে। অবশ্যই অবশ্যই, শিল্পী হিসাবে, কলাকুশলী হিসাবে তারাও অংশগ্রহণ করছেন। অবশ্যই। এবং সে তখনকার দিনে যাত্রা মানে তো ওই 1-2 ঘন্টা 3 ঘন্টা না, সারা রাত জুড়ে সেই সন্ধ্যা 6টায় আরম্ভ তো, পরদিন ভোর 6টায় সূর্য অস্ত মানে উদয় হবার মুহূর্তে যাত্রা শেষ হলো। তাহলে এই যে ধরুন আপনি এই যে একটা পুরনো শৈশবের সময়তে ফিরে গেলেন, তাই না? এই পুরনো সময়তে ফিরে যাওয়াটা কিন্তু একজন মানুষের, সৃজনশীল মানুষের কাছে খুব একটা বড় প্রাপ্তি। অবশ্যই অবশ্যই। এই প্রান্তিক সময়ে এসে দাঁড়িয়ে যখন গান চর্চা করছেন, আপনি সঙ্গীত শিল্পী, আপনি রবীন্দ্রসঙ্গীত চর্চা করেন, রবীন্দ্রসঙ্গীত শিক্ষা প্রদান করেন, আপনি কবিতা লেখেন, আপনি সাহিত্যের সাথে বিভিন্নভাবে যুক্ত হয়ে রয়েছেন। এই যে সৃজনশীলতা, সেটা বোধহয় সেই ছোটবেলার একটা প্রভাবের একটা ফল, তাই না? অবশ্যই অবশ্যই অবশ্যই। কারণ আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা আমার পরবর্তী জীবনে, আমার সঙ্গীত বা সাংস্কৃতিক জীবনে অনেক কাজে লেগেছে। এই যে কাজে লাগাটা,
কাজে লাগাটাই তো দরকার। অভিজ্ঞতা তো মানুষের জীবনে কাজে লেগে যায় বটেই, কিন্তু সময় তো বদলাচ্ছে। সময় বদলের সাথে 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 এখন আপনি অনেকটা প্রবীণ হয়েছেন। এই সময় বদলের সাথে সৃজনশীলতা, সৃষ্টিশীলতার উপস্থাপনের বদলটা কি কিভাবে মেনে নিয়েছেন বা মানছেন? আমার একটা জায়গায় দুর্বলতা, আমি দুঃখিত এবং বর্তমান প্রজন্মের কাছেও আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি পারছি না আমি নিজেকে মানিয়ে নিতে। কারণ এদের যে পদ্ধতি বা এদের যে চর্চা পদ্ধতি বলুন বা যে সাংস্কৃতিক পদ্ধতি, সেটা আমাদের প্রাচীন পদ্ধতির সঙ্গে কোনো মিল খুঁজে পাই না। কিন্তু ধরুন অনেক সময় যেটা হয়, সময় এবং সভ্যতা এবং সংস্কৃতি এবং বিজ্ঞান এই সব কিছু মিলেই তো একসাথে একটা চক্রবদ্ধভাবে চলে। তো সেটা তো আস্তে আস্তে তার বদল ঘটবে। আজ থেকে 60 বছর 70 বছর আগে যা ঘটনা ছিল, যেভাবে উপস্থাপন হতো, এখন তো সেই উপস্থাপন নেই। সেই বদলকে কি একটু মেনে নেওয়াটা প্রয়োজন হয়ে পড়ে না? অবশ্যই পড়ে, কিন্তু আপনি দেখবেন যে বিশেষ করে আমাদের মতো যারা প্রবীণ ব্যক্তি, তারা কিন্তু বর্তমান যুগের যে সমস্ত তরুণ তরুণী, তারা যে দাপটে চলাফেরা করে বা সংস্কৃতি বলুন, তাদের কর্মক্ষেত্র বলুন, তাদের আচার আচরণ বলুন বা সঙ্গীত বলুন, তারা যেভাবে প্রেজেন্ট করে, আমাদের মতো যারা, তাদের প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু এখনো কিন্তু কিনা এই উপস্থাপনের একটা দ্বৈত ব্যাপার কিন্তু থেকে যায়। এটা চিরকালই তাই। যা আধুনিক সনাতনপন্থী মানুষজনেরা সবসময় সেটাকে ঠিক মতন করে গ্রহণ করে উঠতে পারেন না। যদিও আজকে যেটা আধুনিক, তা তো আবার বেশ কয়েক দশক বাদে আবার এটা আবার সনাতনী হয়ে যাবে। তখন হয়তো দেখা যাবে যে আবার অন্য কোনো একটা কিছু আধুনিকতার সূত্র রয়েছে। আপনার কবিতার ক্ষেত্রে আসছি, আপনার কবিতা লেখার ক্ষেত্রে একটা অন্যরকম মাত্রা, একটা অন্যরকম ভিন্নতা রয়েছে। যে কবিতার ভিতরে আপনি খুব সহজ সরলভাবে আপনার বাক্য বিন্যাস করছেন। আমি নিজেকে প্রকাশ করেছি কবিতার মাধ্যমে, আমি নিজেকে তুলে ধরবার চেষ্টা করেছি। কেন কবিতা ঠিক লেখাটা আমার প্রফেশন নয় বা পেশাও নয়, কিন্তু আমি যেহেতু সংস্কৃতি জগতের মধ্যে চলাফেরা করতে হবে, দেখলাম সেখানে প্রবন্ধ লেখা, গল্প লেখা, কবিতা লেখা, এগুলি একটু প্রচলন দরকার। আমি আমার চাকরি জীবন, কিন্তু শুধু প্রচলন বললেই তো হবে না, তার ভেতরে তো সেই ব্যাপারটা থাকতে হবে। অবশ্যই আমি আমার কর্মজীবনে লেখা শুরু করি, ছাত্র জীবনে, কর্মজীবন বলবো না, ছাত্র জীবনে কলেজে পড়ার সময় লেখা শুরু করি। এবং এখন মনে আছে স্মৃতি তুমি বেদনা, আমার প্রথম রচনা। আমি তখন কলেজ লাইফ, স্মৃতি তুমি বেদনা। তা আমার এই পরবর্তীকালে মিটে গেলাম অতি মহান লেখক যারা স্বনামধন্য বর্তমান জগতে, একদিন পেপার পড়তে পড়তে, বই পড়তে গেছে, স্মৃতি বেদনা বা স্মৃতি তুমি বেদনার, এই যে তখনই ভাবলাম যে তাহলে আমার ওই সময় ওই বয়সে আমার তাহলে সংস্কৃতির প্রতি, সাহিত্যের প্রতি তাহলে একটা অধিকার ছিল জন্মগত। আপনাকে সম্ভবত এটা বলা যেতে পারে, আপনি নাটকে খুব সিদ্ধস্ত মানুষ। নাটকের নির্দেশক হিসেবে, নাটক উপস্থাপন হিসেবে, নাটকের প্রযোজক হিসেবে, নাটকের স্ক্রিপ্ট রাইটার হিসেবে আপনার কিন্তু একটা অন্যরকম অবদান রয়েছে। এটা আমি অস্বীকার করবো না, কিন্তু এটা প্রচার নেই, আমি প্রচারমুখী নই, আমি প্রচার বিমুখ। এটা বোধ হয় কি ওই যে ছোটবেলা থেকে যে ওই যাত্রা দেখা, সেখানে বাড়িতে সবাই যাত্রা করতেন, বাড়িতে সবাই যাত্রার সাথে যুক্ত আছেন পুরো। এবং আপনার সাথে আমি আড্ডা মেরেও দেখেছি, শুধু নাটক তো একটা উপস্থাপন করলেই হলো না, তার ড্রেস, তার মেকআপ, তার উপস্থিতি, তার স্টেজ ইত্যাদি, এই ব্যাপারগুলো তো আপনি খুব একটা যথেষ্ট দক্ষ এবং সচেতন। অবশ্যই অবশ্যই। আমি আমার কর্মজীবন থেকে আমি নাট্যচর্চা করে আসছি, কর্মজীবন থেকে নাটকের ডিরেকশনও দিয়ে আসছি। সেই বহু জায়গায় আপনি নাটকের প্রতিযোগিতার পরীক্ষা আপনি গেছেন। অনেক সময় কি এটা হয় কি, মানে ধরুন এটা আমার একটু উৎসাহের জায়গা, সেটা হলো যে নাটকের ক্ষেত্রে, যে একটু আগে আমরা একটু পুরাতনের কথা বলছিলাম না, সেই নাটকের ক্ষেত্রেও কিন্তু অনেক অদল বদল ঘটেছে। অনেক অদল বদল ঘটে যাওয়ার সাথেও কিন্তু শঙ্করবাবু যুক্ত আছেন। এই অদল বদলের, উপস্থাপনের অদল বদল, ভাবনার অদল বদল, এমনকি নির্মাণের অদল বদল, সত্যি সত্যি শঙ্করবাবু কি সেই উপস্থাপনের সূত্রতার সাথে বর্তমান সময়কে মিলিয়ে নিতে পেরেছেন, নাকি একটা অন্য সূত্রতায় তিনি তার মতন করে কাজটা চলেছেন? এটা আমরা জানবো, তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর ফিরে আসছি সাথে।
বিশিষ্ট সৃজনশীল ব্যক্তিত্ব শঙ্কর ঘোষ। শঙ্করদা, যেটা বিরতির আগে কথা ছিল, আমি কেন বললাম, যেহেতু ওই যাত্রা দিয়ে সৃজনশীলতার একটা ভালো লাগা শুরু। আচ্ছা দেখুন, যাত্রাকে সেই সময়, আপনি যে সময়কার যাত্রার কথা বলছেন, অন্তত আজ থেকে 70 বছর আগেকার কথা বলবেন, অবশ্যই তাই না? হ্যাঁ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখন যাত্রা প্রায় ওয়ান ওয়াল থিয়েটার অথবা সার্কারি না, এই প্যাটার্নে ওপেন থিয়েটার, একদম ওপেন থিয়েটার, সাইড ওপেন। হ্যাঁ, দেখবেন সার্কারি নাই বলা যেতে পারে, একেবারে গোলাকৃতি। তার পরবর্তী পর্যায়ে কিছু কিছু ক্ষেত্রে ওয়ান ওয়াল থিয়েটার কিছু কিছু ক্ষেত্রে এসছে। পরবর্তী পর্যায়ে কিন্তু এরও বদল ঘটেছে, যাত্রা নির্মাণ, যাত্রা কলাকৌশলীর উপস্থাপন, স্ক্রিপ্ট, মেকআপ, লাইট, মিউজিক, সমস্ত কিছু। এই বদলের যে জার্নিটা, সেটাকে কিভাবে আপনি নিজের মতন করে? আমি বলবো বর্তমান যে সিস্টেমটা, এটা কিন্তু অতীতের সিস্টেম থেকে কিন্তু ব্যতিক্রমী। কেননা অতীতে যারা যাত্রায় অভ্যস্ত, তারা কিন্তু আজকালকার এই স্টেজে পারফর্ম করতে পারবে না, অসুবিধা ফিল করবে। কেন তারা অল ফোর সাইডস আর ওপেন, তাদের মুভমেন্ট, জেস্টার, পোস্টার। আপনি বলছেন যে ওই সরাসরি দর্শকের সাথে ইন্টারঅ্যাক্ট হচ্ছে, রাইট। আর এখানে একটা আপনাকে নির্দিষ্ট মাইক্রোফোনকে পেতে গেলে ডাইরেক্টর বলে দিয়েছে মার্ক করে যে আপনি এর বাইরে যাবেন না। হ্যাঁ, এটা একটা বদল। আবার হ্যাঁ, এটা সড়ক বদল, স্বরনির্মাণ, সড়ক ক্ষেপণের ক্ষেত্রেও অবশ্যই এখানে বোধহয় প্রচুর গলা জোর দিলাম। আমাকে একটা ডায়লগ থ্রো করতে হবে, আমাকে সঙ্গে আমার মনের মধ্যে আরেকটা, যে আমার মাইক্রোফোনটা কোথায়। অনেক সময় যেটা হয়, এটা কিন্তু আমি ঠিক, যদিও আছে সেটা আমি মেনে চলি, যখন নাটকে অভিনয় করি, যখন স্টেজে অভিনয় করি, তখন আমি এটা মেনে চলি। কিন্তু এটাকে ওই আন্ডারগ্রাউন্ডের কিছু একটা সিস্টেম করতে হবে, ওই যে আপনি মাইক্রোফোন ঝুলবে, এটা আমি পছন্দ করি না। কিন্তু অর্থাৎ কিনা একটু পুরোনোপন্থী মানুষজন থাকলে তারা হয়তো এই সংস্কৃতির সূত্রটা তার ভিতরে ঠিক মতন করা তো ফিট করতে পারে না, তাই তো? ফিট করতে না পারে। অনেক সময় যেটা হয়, যখন নাটক লিখছেন বা যখন নাটকের উপস্থাপন যখন করছেন, সব সময় তো ঠিক মতন করে নিজের মনোমতন করে কলাকৌশলী পাওয়া যায় না, অভিনেতা অভিনেত্রী পাওয়া যায় না। আপনি দীর্ঘদিন বহু নাটকের সংলাপ লিখেছেন, বহু নাটকের পরিচালনা করেছেন, নির্দেশনা দিয়েছেন, সেই ব্যাপারগুলোকে তখন ম্যানেজ করতে হয় কি করে? সেখানে তো নির্দেশকের একটা বড় পার্ট। আমি নাটক যে একদম লিখিনি তা নয়, তবে নাট্যকার আমাকে বলবেন না। আমি নাটক লিখেছি এবং অভিনয় করেছি, আমি নাটক বিচারও করেছি, প্রায় নট লেস দ্যান 400 একাত্ম নাটক, এবং পশ্চিমবাংলার মধ্যে এবং পশ্চিমবাংলার বাইরে গিয়েও। সেই সৌভাগ্য হয়েছিল, আমি একটু প্রসঙ্গ বলছি, আমার সেন্ট্রাল রিভিউ ছিল আমার কর্মক্ষেত্র। তা আমি এভরি স্যাটারডে সানডে আমার ছুটির দিন, আমাদের রবীন্দ্র ভবন আর রবীন্দ্র ভারতী আর মহাজিদ সদন, এই ছিল আমার শনিবার আর রোববারের। রবীন্দ্র সদন আর মহাজিদ সদন, রাইট, এই দুটো সময় কাটাবার জায়গা। তাই রবীন্দ্র ভারতীর সঙ্গে আমি কিতান রিলেটেড ছিলাম। হ্যাঁ, মানে ওদের নাট্য জগতের বা ওটা একটা কর্মক্ষেত্র, নাট্যশালা। তো আমি আমার 30 বছর বয়স থেকে ওদের সঙ্গে আমি পরিচিত ছিলাম। সেই সৌভাগ্যে আমি রবীন্দ্র ভারতীর মধ্যে কি নাটকের ওদের ডাইরেকশন বা কি অভিনয় হচ্ছে, আমি সবসময়, আমি ওদের কোনো মেম্বার না হয়েও, কোনো সদস্য নয়, কিন্তু আমি কিন্তু আমার যারা প্রফেসর ছিলেন তারা আমার বন্ধুস্থানীয় ছিল, সেই সুযোগে আমি কিন্তু যোগাযোগ করবার সুযোগ পেয়েছি। এবং আমি এও দেখেছি যে সেইখানকার অভিনীত মঞ্চে আমি দর্শক হিসাবে গিয়েছি, মেকআপ নিয়ে আমাদের প্রোগ্রাম করছে, আমি দেখি আপনি কি মেকআপ নিয়ে বোঝা যাক। আমি একটা ওই রবীন্দ্র ভারতীর সঙ্গে সংশ্লিষ্ট একটা নাট্য সংস্থায় আমি একটু পার্ট টাইম লেকচারার ছিলাম। তাই আমি বুঝলাম যে স্যার আপনি চিনতে পারছেন না। তা আমি এই যে স্যার, আমি ভাবলাম আমাকে তাহলে নাট্য সৃজনশীল হতে হবে এবং নাটকের মধ্যে আমাকে নিজেকে মিলিয়ে দিতে হবে। আচ্ছা, এইখানে সর্বদা একটা কথা বলি, এই তখনকার দিনের নাটক, অর্থাৎ 3 থেকে 4 দশকের আগের যে নাটক আর বর্তমান সময়ের যে নাটক, এটা তো অনেকটা বদল ঘটেছে, বিশেষ করে সংলাপ এবং উপস্থাপনের ক্ষেত্রে। হ্যাঁ, বদল ঘটেছে। এটা কি কিভাবে দেখছেন? না, বদল ঘটেছে এবং বদলের প্রয়োজন। কেন মানুষ এখন, অতীতে মানুষ যতটা মানে কর্মে, এখন মানুষ সব ব্যস্ত, এখন কম সময়ের মধ্যে মানুষ অনেকগুলো কাজ করতে হচ্ছে। তখন গ্রাম্য পরিবেশে বিশেষ করে তখন এতটা অ্যাডভান্সমেন্ট হয়নি। তখন না ছিল টিভি, না ছিল রেডিও, না ছিল এত ইনস্ট্রুমেন্ট, কোনো সঙ্গীত, একমাত্র হারমোনিয়াম আর তবলা। আর নয় নাটকের ক্ষেত্রে বা যাত্রার ক্ষেত্রে। আচ্ছা, এইখানে আবারও যেটা বলছি যে সেটা হলো যে রামকৃষ্ণদেব বলেছিলেন যে নাটকের লোকশিক্ষা
এটা রামকৃষ্ণদেবের কথা। তো নাটকের লোকশিক্ষা হয়, নাটকের মাধ্যমে কিন্তু অনেক মেসেজ তো দেওয়া যায়। অবশ্যই অবশ্যই, শুধু তো বিনোদনমূলক বিনোদন নয়, শিক্ষামূলক। শিক্ষামূলক। আপনি বহু ক্ষেত্রে বহু রবীন্দ্র গীতিনাট্যের আপনি চর্চা করেছেন, নিয়মিত প্রোডাকশন করেছেন এবং তার যে স্ক্রিপ্ট যেটাকে আমরা বলি সেটা লিখেছেন। রবীন্দ্র নাটকের বা রবীন্দ্র গানের উপর ভিত্তি করে স্ক্রিপ্ট লেখাটাই একটু কঠিনতম সমস্যা। সেগুলোকে কিভাবে মোকাবিলা কঠিনতম হলেই এই যে আমার ধ্যান জ্ঞান আফটার মাই মানে বিফোর মাই রিটায়ারমেন্ট, আমি আসলে নাট্য জগতের মানুষ, নট প্রফেশনাল, কিন্তু কলকাতার কোনো মঞ্চে আমি উঠতে বাকি রাখিনি। আমরা বিশ্ব বা রংমহল এই সমস্ত জায়গায় টেবিল নিয়ে টিকিট বিক্রি করে আমরা নাটক মঞ্চস্থ করেছি নিজেদের। মানে তখন নাটকের পাড়া, মানে রঙ্গনা, বিজন থিয়েটার, বিশ্বরূপা, মিনার্ভা, এই সার্কারিনা, এই সব জায়গায়, তাই তো? হ্যাঁ। পরবর্তীকালে আমি যখন কর্মজীবন শেষ করে আসছি, আমি তখন দেখলাম আমি অনেক জায়গায় আমার এই অঞ্চলেও নাটক পরিচালনা করেছি। তো আমি দেখলাম যে আফটার মাই রিটায়ারমেন্ট আমি কিভাবে সময় কাটাবো। সঙ্গীতের মূর্ছনা আমার বাড়িতে ছোটবেলা থেকে, কেন আমার মিসেস ছোটবেলা থেকে সঙ্গীতের, তা আমার হৃদয়ে ভিতরের সঙ্গীতের সুর সবসময় বাঁচত। কিন্তু আমি নাটকের মানুষ, তা আমি তখন ভাবলাম আফটার মাই রিটায়ারমেন্ট আমি একটা সংস্থা তৈরি করেছিলাম নাটকের। এই অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাম মনে পড়লো, কিন্তু আমি নিজেকে মনে করতাম আমি ওই ধরনের একজন ব্যক্তিত্ব হব। হ্যাঁ, সেই জন্য অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নামটা করলাম। আর যাই হোক, তা সেই করতে আমি দেখলাম যে নাটক করতে গেলে সমন মানসিকতা আমার দরকার। আমি চেষ্টাও করেছিলাম, দেখলাম যে পারলাম না। ছোটবেলা থেকে আমি পারলাম যে আমার 4টি মেয়ে দরকার। আমি তো না, এরা তো আপনার ম্যারেজ সেটেল হয়ে যাবে, তাহলে আমি এদের কি শেখাবো, শিখিয়ে আমার তো কোনো লাভ নেই, ছেড়ে দিলাম। দেখলাম সঙ্গীত একমাত্র সঙ্গী যে নাকি একলা সারা জীবন সাধনা করে যাব উইদাউট এনি। সঙ্গীতের ক্ষেত্রে দর্শক শ্রোতা দরকার নেই, আমি একলাই সব। এটা শঙ্করবাবু খুব শঙ্করদা আপনি এটা ঠিক অন্যভাবে বললেন যে আসলে হয় কি, ধরুন একজন নাট্য নির্দেশক কেমন, সে যখন একটা নাটক নির্দেশনা দিয়ে একজন অভিনেতা বা অভিনেত্রীকে যখন তৈরি করছে, তার একটা অদ্ভুত তৃপ্তি। অনেক ক্ষেত্রে হয়তো আপনি নিজে অভিনয় করেছেন অথবা করেননি, কিন্তু আপনি নেপথ্যে রয়েছেন, পুরো সামগ্রিক পরিচালনার ভিতরে রয়েছেন। কিন্তু গানের ক্ষেত্রে যেটা হয়, নিজে যদি একটু গান করতে পারা যায়, সেখানে আবার স্ত্রীও গান করছেন, এটা বোধ একটা অন্য প্রাপ্তি, যেখানে ওই নাটকের সাথে আমি যদি সঙ্গীতের মধ্যে না থাকতাম তাহলে আজ হয়তো, আমি এখনো মনে করি, আমি অনেকে বলি, আজও মনে করি যে আমাকে হয়তো এইভাবে দেখতে পেতেন না, এইভাবে দেখতে পেতেন না। আমি মনে হয় অনেকেই আমার বয়স জিজ্ঞেস করে এবং জিজ্ঞেস করে না জিজ্ঞেস করতে আমি বলি বা আপনাকে, সেটা আমি থামিয়ে বলি, প্রিয় দর্শক, আসলে বয়স তো একটা সংখ্যা মাত্র, তবুও কিন্তু আমি নিজে জানি, শঙ্করদাকে আমি চিনি বলেই বলছি, শঙ্করদার কিন্তু অসতিবর, অর্থাৎ কিনা তার 80 বছর পেরিয়ে গিয়েছে। এই জায়গাটা কেন বললাম, এখানে বয়সের কোনো কাটাকুটির কথা আসছে না। আসলে সৃজনশীলতা বা সৃষ্টিশীলতার ভেতরে থাকলে বয়সের সাথে সাথেও কিন্তু একটা সবুজতা থেকে যায়, তাই তো? আমি এখনো সেটাই মনে করি। আমি এখনো পর্যন্ত আমার খিদে এখনো পর্যন্ত আছে, খিদে আমার ভীষণ আছে, যার জন্য গতকাল মর্নিংয়ে আমি দুজন মহিলাকে টেলিফোন করে বললাম আমি 2-1 দিনের মধ্যে আপনার ইন্টারভিউ নেবো, আপনাদের ইন্টারভিউ নেবো। কিসের ইন্টারভিউ নেবো আমি প্রকাশ করি, আমার মনের মধ্যে রয়েছে যে আমি একটা থিয়েট্রিক্যাল কিছু একটা করবো, একটা গীতালোক মতো কিছু একটা প্রেজেন্ট করবো, কিন্তু তার জন্য আমার সিলেক্টেড পার্সন দরকার, যাকে নিয়ে তো হবে না। এই সময় এসে দাঁড়িয়ে যেটা করতে চেয়েছিলেন বা যা করার অনেক ইচ্ছে ছিল, সেটাকে কি একটা নিজের মতন করে করতে পেরেছেন বলে মনে করেন? না, আমি করতে পারিনি, কেন অনেকগুলি কাজ আমি নিয়ে একসঙ্গে চলেছি। আমার কর্মজীবন সেদিকে আমাকে দেখতে হয়েছে, তারপরে আমার এই সাংস্কৃতিক জীবন সেটাও দেখতে, ফলে কোনোটা সম্পূর্ণ নয়। তবে একটা প্রসঙ্গ আমি না বলে পাচ্ছি না, ওই 1961 উদ্যোগ আমার তখন হার্ডলি 18, রবীন্দ্রনাথ জন্মশতবার্ষিকী। আপনি জন্মগ্রহণ করেছেন কি না? নেভার। 1961 আমি নাটকের মানুষ, সব জায়গায় গিয়ে একজন প্রেসিডেন্ট দরকার, আমার মতো ছোকরা, আমার মতো 18 বছর ছেলেকে দিয়ে প্রেসিডেন্ট গিয়ে হবে না। আমার অঞ্চল TPLM বেশ সৌম্যমূর্তি আমেরিকা, যেহেতু আপনাকে আমি একটা রবীন্দ্র জয়ন্তী করছি, আপনাকে সভাপতির পদ অলঙ্কৃত করতে হবে। এগ্রি। আমি শুরু করলাম, যারা আবৃত্তি করে, যারা কবিতা আবৃত্তি করে, যারা নাটক করে বা যারা এই সঙ্গীত করে, আমি তাদের চিনি, তাদের বাড়িতে গিয়ে তাদের বোঝানো অনলি 1 রুপি এন্ট্রি ফি, প্রাইস থাকবে,
আপনারা আসুন, যোগদান করুন। আমি কলেজ স্ট্রিটে গিয়ে 1 টাকা 2 টাকার বই সেই রবীন্দ্র ওই সমস্ত নিয়ে, যে বইগুলোর দাম এখন হয়তো 50 টাকা 100 টাকা, না বলে পাচ্ছি না। এটা ইজ ওপেন টু অল। বর্তমানে সঙ্গীত শিল্পীকে আমার মিসেস, তখন ওই অঞ্চলে সঙ্গীত শিল্পী কেউ নেই, তাকে দিয়ে টানাটানি। তোমারি আখির মতো আকাশের দুটি তারা, যে থাকে মোর পানি নিশীতে তন্দ্রা হারা, সে কি তুমি, সে কি তুমি, তোমারি আখির মতো আকাশের দুটি তারা, ক্ষীণ আখি দীপ জ্বালি বাতায়নি জাগি একা, অসীম অন্ধকারে খুঁজি তব পথ রেখা, সহসা দক্ষিণ বায়ে চাপা বনে জাগে সারা, সে কি তুমি, সে কি তুমি, তোমারি আখির মতো আকাশের দুটি তারা। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের অনুষ্ঠান লিখে জানাবেন, ফোন করবেন, SMS পাঠাবেন। আবশ্যিকভাবে বাংলাদেশে আমাদের প্রচুর দর্শক আজকের এই অনুষ্ঠান দেখলেন এবং এই অনুষ্ঠান সম্প্রচার হয়ে যাওয়ার পর ইউটিউবে এটা আপলোড করা থাকছে। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের মনোগ্রাহী এবং সুচিন্তিত মতামত সৃজনশীল এবং সৃষ্টিশীল মানুষজনকে আরো অনেক বেশি উৎসাহ দেবে, এটা আমাদের বিশ্বাস। সম্পদা, সময়ের কাছে তো বাধা, আপনি সময় নিয়েই তো কাজ করতে হয় আপনাকে। নাটকের মানুষ, সঙ্গীতের মানুষ, সময়ের ব্যাপারে আপনি রীতিমতো ওয়াকিবহাল। সময়ের কাছে আমরা বাধা, সেই জন্যে অন্য আরেকটি পর্বে বা অন্য আরেকটি ভাবনায় আপনি শুধু আপনার নিজের ভাবনার সংস্কৃতির কথা বলবেন, সেইটুকু আমাদের কাছে রয়েছে। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। আমার মাথা নত করি দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল কাহে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান, নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলি পলি, আমার মাথা নত করি দাও হে তোমার চরণ ধুলার তলে।